বন্ধুরা, আজ আরেকটা ভিডিও নিয়ে এলাম। এসএসসি 2016 এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিটার ওপর এটা আমার সেকেন্ড ভিডিও। তো আমি আমার ব্যক্তিগত স্ট্যান্ড পয়েন্টটা ফেসবুকে এবং ইউটিউবে আগেই জানিয়েছি যে এই রায়টা অত্যন্ত বিতর্কিত একটা রায়। এটার ফলে একটা বিরাট বড় ক্যাওস আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থায় তৈরি হয়েছে। কিন্তু আমরা সবাই জানি কি কারণে এই সমস্যা, সেসব বিষয়ে আর আমি যাব না। যারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হারিয়েছেন তাদের প্রতি আমার সহানুভূতি প্রথম থেকেই ছিল, এখনও আছে। কিন্তু আমি সেই সব কথা আজকে বলবো না। আমি আজ বলবো পরিস্থিতিটা কোন দিকে এগোচ্ছে, কি হতে চলেছে, সরকার কি চাইছে এবং সবচেয়ে যুক্তিযুক্ত পরিসমাপ্তি এই বিষয়টার কিভাবে হতে চলেছে বা কি সমাধান এটার হতে পারে। সবার যেটা পছন্দ হবে তা নয়, কিন্তু কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ বিষয়ে আমি কথা বলবো না। ইভেন আমি আমার ব্যক্তিগত নিজের মতটাও আমি এখানে চাপাবো না। আমি যেটা ফিল করছি, আমি যেটা বুঝতে পারছি, যেটা মনে করছি, আমি সে কথাগুলো বলবো। আগের দিনের ভিডিওটাতে আমি বলেছিলাম যে নতুনরাও পরীক্ষা দেবে, সুপ্রিম কোর্টের রায়টা সেরকমই কথা বলছে। ওই ভিডিওটাতে আমার অনেক কমেন্ট এসেছে, বেশিরভাগ কমেন্ট আমাকে সমর্থন করে, আবার অনেক কমেন্ট আমার এগেনস্টেও এসেছে। একজনের কমেন্ট তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে। সে আমাকে বলেছে সব জানতা গামছাওয়ালা। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে কি, গামছাওয়ালা কিনা জানি না, সব জানতা আমি নই। বেসিক্যালি আমার যেটা বক্তব্য ছিল সেটা রায়টা পড়ে আমি যা বুঝেছিলাম আমি সেটা বলেছিলাম। আমি না বিকাশ ভট্টাচার্যের কথা শুনেছি, না শিক্ষামন্ত্রীর কথা শুনেছি। সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সুপ্রিম অথরিটি, এর উপর কিছু হয় না। সুপ্রিম কোর্টের সুপ্রিমেসিটা বুঝতে হবে, সুপ্রিম কোর্টের ক্ষমতা কি বা তার একটা রায়ের তাৎপর্য কি। প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্টের রায়ের ওপর একমাত্র সুপ্রিম কোর্টই কলম চালাতে পারে, অ্যান্ড নোবডি এলস। তোমাদের মনে আছে বাবরি মসজিদ রাম মন্দির মামলাতে সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে রায় দিয়েছিল। দেশের 30 কোটি মুসলমানের কিন্তু সেটা পছন্দ হয়নি, কিন্তু রায়টা কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সরকারের ইলেকটোরাল বন্ড বলে একটা আইন এনেছিল, সংসদ এনেছিল। সেটাতে বিজেপি এবং কংগ্রেস সবচেয়ে বড় দুটো দল তাতে সায় দিয়েছিল, যুক্ত ছিল। সেই রায়টা কিন্তু সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারের মুখের উপর ছুঁড়ে মেরেছিল এবং বাতিল করেছিল। সেটা কিন্তু বাতিল হয়ে গেছে। প্রধানমন্ত্রী বা বিরোধী দলের নেতা কেউ এই রায়টার বিরুদ্ধে একটা ওয়ার্ড খরচ করেনি। দিস ইজ দ্য সুপ্রিমেসি অফ দ্য সুপ্রিম কোর্ট, চূড়ান্ত অথরিটি। এটা বুঝতে হবে। হ্যাঁ, যোগ্য শিক্ষকরা লড়াই করছে, আন্দোলন করছে, তাদের লড়াইয়ে আমার পূর্ণ নৈতিক সমর্থন আছে। তাদের অনেককেই আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের সাথে আমার সম্পর্ক আছে, যোগাযোগ আছে, তারা আমাকে অনেকে ভালোবাসে। কিন্তু আমার মনে হয় না তাদের লড়াইটা এতদিন ঠিক পথে গিয়েছে। আর এখন তাদের লড়াই কোন দিকে যাচ্ছে আমি ঠিক জানি না। তারাও হয়তো নিজেরাও জানে না তাদের লড়াইটা কোন দিকে যেতে চলেছে, কোন মাত্রায় যেতে চলেছে। এখনো 13 দিন সময় আছে রিভিউ পিটিশন করার জন্য। 2 তারিখের মধ্যে সম্ভবত রিভিউ পিটিশনটা করতে হবে। সেখানে যদি নতুন কোনো তথ্য, নতুন কোনো এভিডেন্স যেটা হিয়ারিংয়ের সময় দেওয়া হয়নি, তেমন অকাট্য কোনো এভিডেন্স যদি এসএসসি জমা করে তাহলে রিভিউ হবে, আদারওয়াইজ রিভিউ হবে না, খারিজ হয়ে যাবে। এবং
নতুন পরীক্ষা হবে। আজকের আপডেট হচ্ছে কমিশনের চেয়ারম্যান, আমি যেটা মিডিয়া মারফত জানলাম, সোশ্যাল মিডিয়া মারফত, তিনি বলেছেন সবাই পরীক্ষা দেবে। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো তিনি রাজ্য সরকারের কাছে শূন্য পদের সংখ্যা জানতে চেয়েছেন। এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট। আমার আজকের আলোচনার এটাই মূলত মূল পয়েন্ট। শূন্য পদের সংখ্যা কেন জানতে চাইল? যদি বাতিল হওয়া চাকরিতেই শুধুমাত্র নিয়োগ হয়, তাহলে শূন্য পদটা জানার তো, জিজ্ঞাসা করার তো বিষয় নেই। কারণ আমরা জানি কতগুলো চাকরি বাতিল হয়েছে, বা 2016-তে কতগুলো শূন্য পদে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, এটা তো কমিশনের কাছে তথ্য আছে। তাহলে আজকে আবার শূন্যপদ কেন জানতে চাইছে? কারণ শূন্যপদ আপডেট করা হবে। আপডেট করা না হলে এই প্রশ্নটা করার কোনো কারণ ছিল না। কারণ আগের যে শূন্যপদ সে তো জানা আছে ভাই, ওটা তো আগের বিজ্ঞপ্তিতেই দেওয়া ছিল। 2016 বিজ্ঞপ্তি কি শূন্যপদের সংখ্যা না দিয়ে হয়েছিল? তা তো হয়নি। হ্যাঁ, শূন্যপদের চেয়ে বেশি নিয়োগ হয়েছে কিছু, সেসব তো বাতিল হয়ে গেছে। তাহলে আপডেটের কথা ভাবছে এরা, ভ্যাকেন্সি আপডেটের কথা কেন ভাবছে এটাও কিন্তু বুঝতে হবে। কেন আপডেট করতে চাইছে ভ্যাকেন্সি? আপডেট করতে চাইছে তার কারণ যাতে আন্দোলনটাকে দমন করা যায়। চাকরিহারাদের আন্দোলনকে, বিশেষ করে যোগ্য চাকরিহারাদের আন্দোলনটাকে, কারণ এদের আন্দোলনটার মধ্যে একটা দম আছে, এদের বক্তব্যের মধ্যে জোর আছে, এদের ভেতরের আগুনটা হচ্ছে অরিজিনাল, জেনুইন জ্বালা এদের। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা যে জ্বালাটা দেখাচ্ছে ওটা নকল। তারাও আন্দোলন করছে, কিন্তু ওদের আন্দোলন মানুষের কোনো সমর্থন পাচ্ছে না, মানুষের ন্যূনতম নৈতিক সমর্থনটাও পাচ্ছে না। যখন তুমি জানবে যে আমি চোর, আমি দুর্নীতি করেছি, তখন তোমার গলাটা বাইরে যতই বড় হোক, ভেতরে ভেতরে তুমি কিন্তু দুর্বল থাকবে। আর আদর্শিক জায়গায় যারা স্বচ্ছ, আদর্শিক জায়গায় যারা নিজের কাছে স্পষ্ট, তাদের আন্দোলনটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে, এটা রাজ্য সরকার জানে। সে কারণেই এরা কিন্তু ভ্যাকেন্সি বাড়ানোর দিকে জোর দেবে। ভ্যাকেন্সি বাড়ালে কি হবে? 2016 থেকে 2025 পর্যন্ত এসএসসি পরীক্ষা হয়নি। এই যে দীর্ঘ 9 বছরের একটা গ্যাপ, এই গ্যাপটার কারণে পড়াশুনো থেকে অনেক ক্যান্ডিডেট কিন্তু দূরে সরে গেছে। যারা চাকরি পেয়েছে তারা যেমন পড়াশুনো থেকে দূরে সরে গেছে, যারা পায়নি তারাও অনেকেই সরে গেছে। তাহলে এই অবস্থায় যদি বেশি সংখ্যক ভ্যাকেন্সির একটা ঘোষণা দিয়ে পরীক্ষা নেওয়ার কথা বলে দেয়, তাহলে কি হবে? তাহলে এই যোগ্য চাকরিহারাদের মধ্যে একটা অংশ অবশ্যই মনে করবে যে না, এত ভ্যাকেন্সি যেহেতু, সেহেতু আমরা পারব। এত দুর্নীতির মধ্যে কম ভ্যাকেন্সিতে আমরা যখন পেরেছি, তখন আমরা বেশি ভ্যাকেন্সিতে, এবং যেহেতু এবারে নিয়োগটা অপেক্ষাকৃত স্বচ্ছ হবে, অনেক স্বচ্ছ হবে এটা আশা করা যায়, সেহেতু আমরা আবারও পারব। অতএব চলো পড়তে বসি। এটা আন্দোলন দমনের একটা মোক্ষম উপায় হতে পারে। যারা আন্দোলনের দিকে খুব জোর দিয়ে দাঁড়িয়ে আছে, আন্দোলনের পক্ষে দাঁড়িয়ে আছে, পরীক্ষা দেব না বা পরীক্ষা আমরা কেন দেব, এই স্ট্যান্ড পয়েন্টে যারা খুব স্ট্রংলি আছে দাঁড়িয়ে, তাদের কাছে আমার আজকের এই কথাটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি এটা ফিল করছি। তাদের
মনোভাবের প্রতি পূর্ণ সম্মান রেখে আমি বলছি, রাজ্য সরকার কিন্তু এটাই করতে চাইবে। এসএসসির এই আজকের যে বয়ানটা বেরিয়ে এলো, এই বয়ানটা থেকে একমাত্র কনক্লুশন কিন্তু এটাই আসছে, অন্য কোনো কনক্লুশন আমি পাচ্ছি না। আরেকটা কথা, সামনে ভোট, যদি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, এসএসসির মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সমাধান ভোটের আগে না বেরোয় এবং যারা 2016 থেকে বসে আছে তাদের একটা স্কোপ না দেওয়া হয়, তাহলে কিন্তু ভোটেও একটা বিরূপ প্রভাব পড়বে। এমনিতেই মনে রাখবে, পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে কিন্তু হিন্দু ভোট সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলীর প্রেক্ষিতে, বিশেষ করে ওয়াকফ আন্দোলনের প্রেক্ষিতে এবং বাংলাদেশ যে আন্দোলন তার প্রেক্ষিতে, পশ্চিমবঙ্গের হিন্দু ভোট কিন্তু অনেকটা পোলারাইজড হয়েছে। বিজেপি তো পশ্চিমবঙ্গে খুব পিছিয়ে নেই, 4%, 5% ভোটের ব্যবধানে পিছিয়ে আছে, যেটা কিন্তু ভোটের বাজারে বড় ব্যবধান না। এই ব্যবধানটা একটা বড় ঘটনা, একটা বড় ঢেউ সমাজে উঠলে চেঞ্জ করা যায়, এই ব্যবধানটাকে ঘুরিয়ে দেওয়া যায়। সেটা কিন্তু অভিজ্ঞ রাজনীতিবিদ মমতা ব্যানার্জি ভালোই বোঝেন। সুতরাং এই জায়গায় একটা বড় নিয়োগের ব্যবস্থা ওনার রাজনৈতিক দিক থেকেও পজিটিভ সিদ্ধান্ত হবে। সব দিক দিয়েই এটা কিন্তু রাজ্য সরকারের জন্য এবং রাজনীতির দিক থেকে, রাজনৈতিক নিরাপত্তার দিক দিয়ে রাজ্য সরকারের জন্য পজিটিভ হবে। তোমরা জানো, প্রতিটা সিদ্ধান্ত রাজনীতিকে মাথায় রেখেই নেওয়া হয়। এই এসএসসি সমস্যার সমাধানও কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই করা হবে, অন্য কোনো সমাধান আসবে না। আর অবশ্যই সুপ্রিম কোর্টকে তো মান্যতা দিতেই হবে, ওটা থেকে তো বেরিয়ে আসার, ওটা থেকে সরে যাওয়ার কোনো রাস্তা নেই, কারণ এটা চূড়ান্ত আদেশ। রিভিউ পিটিশনটা কি হয় আমি জানি না, কিন্তু আমার কখনোই মনে হচ্ছে না যে আন্দোলনের কাছে নথি স্বীকার করে এসএসসি সমস্ত তথ্য বের করে দেবে। প্রথমত ওরা তো বলেছে তথ্য নেই আমাদের কাছে, ডিলিট হয়ে গেছে, ডিলিট করা হয়ে গেছে। এবার তার জন্য কে শাস্তি পাবে, কি হবে না হবে, হার্ড কপি তো নেই, সেটা বোঝাই যাচ্ছে। তো আজকে খবর পেলে প্রাইমারি হার্ড কপি উড়িষ্যায় বিক্রি হয়ে গেছে কেজি দরে। এসএসসির হার্ড কপি কী হয়েছে কে জানে, হয় বিক্রি হয়েছে নয় পুড়িয়ে ফেলা হয়েছে, এটা নিশ্চিত। ডেস্ট্রয় তো অবশ্যই করা হয়েছে। মিরার কপি তারা লিখিতভাবে কোর্টে জানিয়েছে যে ডেস্ট্রয় হয়ে গেছে, ওটা নেই। তাহলে কি বের করবে, কোন তথ্য দেবে? রিপ্যানেলিং ছাড়া কোনো সমাধান কিন্তু নেই। একমাত্র সমাধান হচ্ছে রিপ্যানেলিং। আদারওয়াইজ ওই টেন্টেড নন টেন্টেড লিস্ট করেও কিন্তু কিছু হবে না, কারণ ওই লিস্টের ভিত্তি কি হবে? সুপ্রিম কোর্ট যদি জিজ্ঞেস করে কিসের ভিত্তিতে করলে এই তালিকা, যোগ্য অযোগ্যের তালিকা তুমি কোথা থেকে পেলে, সেই তথ্যটাই তাহলে আমার তুলে দিচ্ছ না কেন? তথ্যটা দাও। তাহলে প্রশ্ন হচ্ছে তথ্য কি দেবে? আচ্ছা, আবার পুরনো টপিকটা ফিরে যাই, শূন্যপদ বৃদ্ধির কথাটা। কত শূন্যপদ বাড়ানো যেতে পারে? আমরা গত বছর থেকেই জানি 18,500 শূন্যপদ অ্যাপ্রুভড হয়ে আছে। পরীক্ষা চাইলে ওই শূন্যপদে যে কোনো দিন নেওয়া যেতে পারে, কিন্তু যদি দুটোকে মার্জ করে দেয় 18,500 আর 17,500, আমি শিক্ষক ভ্যাকেন্সির কথা বলছি, শিক্ষাকর্মীর ভ্যাকেন্সিও কিন্তু এরকম অনেক বাড়বে যদি নতুন করে যা ভ্যাকেন্সি তৈরি হয়েছে সেগুলো অ্যাড করে দেয়। তাহলে কিন্তু প্রত্যেকেরই চাকরি পাওয়ার সম্ভাবনা সত্যি সত্যি অনেক বেড়ে যাবে। কারণ যারা
2016-তে চাকরি পেয়েছিল, অবশ্যই তাদের অনেক দিন চাকরি করা হয়ে গেছে, তারা এসএসসি প্রথাগত পড়াশোনা থেকে অনেক বাইরে, তবুও তাদেরও চাকরি পাওয়ার সম্ভাবনা যে বাড়বে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। আমি শেষ কথা বলার কেউ না, শেষ কথা বলবে কমিশন, এবং একটা শেষ কথা সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ভিউটা কি, প্রত্যেকের ভিউ অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা লাইক করো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।